এবার ভারতকে শায়েস্তা করার হুঙ্কার দিলেন পাক সেনাপ্রধান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। 5 আগস্টের পর থেকে ভারত নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করেই যাচ্ছে। বাংলাদেশের আপামর সাধারণ মানুষেরাই দল মত পথ নির্বিশেষে এক হয়ে ভারতের বিরুদ্ধেও সোচ্চার ছিল। যদিও এই সময়ে এসে ফ্যাসিবাদের গন্ধ খুঁজে পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ কিছু দলের নেতা নেত্রীদের কথাবার্তায়। তারপরও এই দেশটা আমাদের। আমরা অনেক রক্ত ও ত্যাগের মাধ্যমে দ্বিতীয়বার এই স্বাধীনতা অর্জন করেছি। এই অর্জনকে ম্লান করে দিতে আমরা পারি না। 5 আগস্টের আগের আর পরের বাংলাদেশে আর যাই হোক, ভারত ইস্যুতে গণমানুষের স্পষ্ট ধারণা হয়েছে যে ভারত রাষ্ট্রটি কোনো কালেই আমাদের বন্ধু রাষ্ট্র ছিল না। আর পাকিস্তানের ক্ষেত্রে তো নিঃসন্দেহে এক শত্রু রাষ্ট্র ভারত। তাই এই সময়ে এসে পাকিস্তানও ভারত ইস্যুতে কঠোর মনোভাব প্রদর্শন করছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন, কাশ্মীরের জন্য যদি 10টি যুদ্ধ করতে হয় তবে পাকিস্তান তা করতে প্রস্তুত। বুধবার 5 ফেব্রুয়ারি পাকিস্তানভুক্ত আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতকে উদ্দেশ্য করে এই হুমকি দেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, মুজাফফরাবাদের প্রবীণ ও সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে সেনাপ্রধান বলেন, দেশের সাময়িক চ্যালেঞ্জ সত্ত্বেও পাকিস্তান কাশ্মীরি জনগণের পাশে থাকবে এবং তাদের ন্যায়সঙ্গত ও বৈধ সংগ্রামে সমর্থন অব্যাহত রাখবে। আসিম মুনির বলেন, পাকিস্তান এরই মধ্যে কাশ্মীরের জন্য 3টি যুদ্ধ করেছে। যদি আরও 10টি যুদ্ধের প্রয়োজন হয় তাহলে পাকিস্তান তা করবে। ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তির কাছে পাকিস্তান ভীত হবে না। কাশ্মীরকে পাকিস্তানের জুগুলার ভেইন বা জীবনী শক্তি আখ্যা দিয়ে জেনারেল আসিম মুনির বলেন, যদি জুগুলার ভেইন কাটা যায় তবে মৃত্যু অনিবার্য। কাশ্মীর আমাদের জীবন, কোনো সন্দেহ নেই। একদিন কাশ্মীর স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে, এটাই কাশ্মীরি জনগণের ভাগ্য। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ভারতের দমনপীড়ন ও ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী উগ্রতা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের সংগ্রামকে আরও দৃঢ় করেছে। বর্তমান বিশ্বে ক্ষমতাবানদের কণ্ঠস্বরই শোনা হয়, আর পাকিস্তান একটি শক্তিশালী দেশ। পাকিস্তান উন্নতির পথে রয়েছে এবং যারা বলছে দেশ দেউলিয়া হয়ে যাবে তারা মিথ্যা বলছে। মাত্র 1 বছরের অর্থনৈতিক উন্নতিতে পাকিস্তান IMF অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংককেও বিস্মিত করেছে। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে। দেশটির $48 বিলিয়ন গ্যাস পাইপলাইন নেটওয়ার্ক এবং $7 ট্রিলিয়ন খনিজ সম্পদ রয়েছে। এত মূল্যবান প্রাকৃতিক সম্পদ থাকলে কোনো দেশ কখনো দেউলিয়া হতে পারে না। তিনি পাকিস্তানিদের আহ্বান জানান, তারা যেন ওই অঞ্চলে বিনিয়োগ করে এবং স্থানীয়রা পর্যটন খাতে সেবা প্রদান করে জীবিকা নির্বাহ করতে পারে। সরকার স্টারলিংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে শিগগিরই এই অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা চালু হবে। 2021 সালে ভারত যখন আফগানিস্তান থেকে তাদের কূটনীতিকদের সরিয়ে নেয়, তখন খুব কম বিশ্লেষকই ভেবেছিলেন তালেবান কাবুলে ক্ষমতাসীন থাকা অবস্থায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন সম্ভব। 90-এর দশকে পাকিস্তানের সঙ্গে তালেবানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ কারণে সে সময় ভারত ও আফগান তালেবানের মধ্যে বৈরী সম্পর্ক ছিল। 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসন আমলে ভারত তালেবান বিরোধী মোহাম্মদ নাজিবুল্লাহ ও আহমদ শাহ মাসুদের নেতৃত্বাধীন নর্দার্ন অ্যালায়েন্সকে সমর্থন দিয়েছিল। নাজিবুল্লাহ ও আহমদ শাহ মাসুদ তালেবানকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করছিলেন। পরে 2001 থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানে নেটোর উপস্থিতির সময় ভারত তালেবান বিরোধী নীতি আরও দৃঢ় করেছিল। এর ফলে কাবুল ও নয়াদিল্লির মধ্যে দূরত্ব আরও বেড়ে গিয়েছিল। সে সময় তাদের সম্পর্কের ফাটল সারাই করা অসম্ভব বলে মনে হয়েছিল। বিগত দশকগুলোতে ভারত আফগান তালেবানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে এবং তাদের স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। এমনকি যখন যুক্তরাষ্ট্র দোহায় তালেবানের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করছিল, তখনও ভারত
শান্তি আলোচনার বিরোধিতা করেছিল। 2020 সালে তালেবান ক্ষমতায় নেওয়ার ঠিক আগ মুহূর্তে ভারত তাদের কূটনীতিকদের দ্রুত কাবুল থেকে সরিয়ে নিয়ে যায়। এরপর অবশ্য দিল্লি 2022 সালে কিছু নিম্নস্তরের কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করেছিল এবং আফগানিস্তানে কিছু মানবিক সাহায্য পাঠিয়েছিল। তা সত্ত্বেও ভারত ও আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হওয়া কঠিন ছিল। আসলে এই দুই শক্তির মধ্যে আদর্শগত ব্যবধান খুব বড়, তাদের অতীতও খুব তিক্ত, আর এর মধ্যে পাকিস্তানের ভূখণ্ড তাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখনকার চিত্র অনেকটাই ভিন্ন। বর্তমানে ইসলামাবাদ বেশ কঠিন পরিস্থিতিতে আছে। এমনকি ভারত ও আফগানিস্তান এই দুই শত্রু প্রতিবেশীর মাঝখানে পাকিস্তানের চাপা পড়ার সম্ভাবনাও অনেকটা বাস্তবসম্মত মনে হচ্ছে। গত সপ্তাহে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির বৈঠককে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠক ইঙ্গিত দিচ্ছে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের শীতল আচরণের সুযোগ নিয়ে দিল্লি কাবুলের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী হয়ে উঠছে। এর আগে গত 6 নভেম্বর কাবুলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাকিস্তান, আফগানিস্তান, ইরান বিভাগের যুগ্ম সচিব জেপি সিং আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুবের অর্থাৎ ইয়াকুব তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে এর সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন। এটি পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। পাকিস্তানের অনেক নেতা মনে করছেন আফগানিস্তানে ভারতের প্রভাব বিস্তার রুখতে হলে কাবুলের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক উষ্ণ করতেই হবে। তবে কাজটি বলা যত সহজ, করা তত কঠিন। মনে রাখা দরকার, কাবুলে তালেবান শাসনের প্রতি পাকিস্তানের অসন্তুষ্টি আছে এবং দুই দেশের একসময়কার ঘনিষ্ঠ সম্পর্ক এখন তলানিতে নেমেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে বিলওয়াল ভুট্টো জারদারি বারবার বলেছিলেন, আফগান তালেবানকে এক ঘরে করা ঠিক হবে না, কিন্তু ডুরান্ড লাইনের অর্থাৎ পাকিস্তান আফগান সীমান্ত রেখা গোলাগুলির ঘটনাগুলো এসব যুক্তিকে চাপা দিয়ে দিয়েছে। সীমান্তে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ এবং পাকিস্তানি সেনাদের প্রতিহত করা অনুপ্রবেশের ঘটনা প্রায়ই ঘটেছে। একবার তো ভিসার কাগজপত্র কাবুল ইসলামাবাদের বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে তোরখাম আর চমন সীমান্ত কয়েকদিন বন্ধ ছিল। এতে দুই দেশের মানুষ বেশ সমস্যায় পড়ে, কারণ আফগানিস্তানের বেশিরভাগ স্থল বাণিজ্য আর সমুদ্র বন্দরের যাতায়াত পাকিস্তানের মাধ্যমে হয়। তাই সীমান্ত বন্ধ হলে কাবুলের অর্থনীতি বড় ক্ষতির মুখে পড়ে। পাকিস্তান 2023 সালের নভেম্বরের মধ্যে 5 লাখ আফগান শরণার্থীকে জোর করে ফেরত পাঠিয়েছে। এখন আরও 10 লাখ শরণার্থী ফেরত পাঠানোর পরিকল্পনা আছে। কাবুল সরকার এই শরণার্থীদের ফেরত পাওয়া নিয়ে মোটেও খুশি নয়, কারণ তারা ইতিমধ্যে তাদের জনগণের খাবার ও নিত্য প্রয়োজনীয় জিনিসের সংস্থান নিয়ে সমস্যায় পড়েছে। এরপর গত 3 বছরে পাকিস্তান আফগানিস্তানে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির ঘাঁটিতে বিমান হামলা করেছে। এ কারণে দুই দেশের সম্পর্ক উন্নতির চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে। বাস্তবতা হলো, তালেবান এখন পাকিস্তানের উপর নির্ভরশীলতা কমাতে অন্য দেশের দিকে তাকাচ্ছে। এটি ভারতের জন্য আফগানিস্তানে প্রভাব বিস্তারের সুযোগ এনে দিয়েছে। ভারত অর্থনৈতিক সাহায্য, উন্নয়ন প্রকল্প এবং ত্রাণ কাজের মাধ্যমে আফগানিস্তানে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। অনেক বিশ্লেষক মনে করেন আফগানিস্তান ইস্যুতে পাকিস্তানের ভুল পদক্ষেপ ভারতের জন্য আফগানিস্তানে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সরকার পর্যায়ের সম্পর্ক প্রায় নেই। টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের মতো বিষয় নিয়ে আলোচনা করার জন্য কোনো কার্যকর যোগাযোগ মাধ্যমও নেই। এ অবস্থায় ভারত পাকিস্তানের বিপক্ষে যে কোনো পদক্ষেপ নিতে চাইতে পারে। এমনকি টিটিপি ও বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করতেও ভারত পিছ পা হবে না। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ BRI এবং চীন পাকিস্তান ইকোনমিক করিডরের অর্থাৎ সিপেক এর বিরুদ্ধে কাজ করতেও ভারত আগ্রহী। অনেক বিশ্লেষক মনে করেন দুবাইতে মিস্রি মুত্তাকির বৈঠক নিয়ে পাকিস্তানের চিন্তিত হওয়ার দরকার নেই, বরং পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্কের অবনতি এখন বেশি চিন্তার বিষয়। যেহেতু পাকিস্তানের দিক থেকে আফগান পাকিস্তান সীমান্ত বন্ধ করা, বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা এবং আফগান মাটিতে পাকিস্তানের বিমান হামলার মতো পদক্ষেপ কাবুল ইসলামাবাদ সম্পর্ককে তিক্ত করেছে, সেহেতু পাকিস্তানকে দ্রুত এসব বিষয়ে উদ্যোগ নিতে হবে। রাতের অন্ধকারে কাবুলের একটি নির্জন কক্ষে আলোচনার এক গোপন পর্ব। একদিকে তালেবান সরকারের শীর্ষ নেতা, অন্যদিকে ভারতের শীর্ষ কূটনীতিক। কেউ কি ভেবেছিল এই দুই পক্ষ কোনোদিন এক টেবিলে বসবে? অথচ এখন বাস্তবতা বলছে ভারত তালেবানদের মধ্যে সম্পর্ক গড়ে তুলছে।
আর পাকিস্তান বাংলাদেশের নতুন সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। দক্ষিণ এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তানের কারণে এই অঞ্চলের কূটনৈতিক দৃশ্যপট বদলে যাচ্ছে। কিন্তু কেন? শত্রুর শত্রু আমার বন্ধু। 1947 সালের দেশভাগ থেকে শুরু করে একাধিক যুদ্ধ, ভারত ও পাকিস্তানের সম্পর্ক সবসময়ই বৈরী। পাকিস্তান আফগানিস্তানের তালেবানদের লাগাম টেনে ধরতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে, আর ভারত এই সুযোগেই এগিয়ে গেছে। জানুয়ারিতে দুবাইয়ে ভারতের শীর্ষস্থানীয় কূটনৈতিক বিক্রম মিশ্রি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকের সঙ্গে দেখা করেছেন। ভারত বলছে তারা কেবল আফগান জনগণের সঙ্গে সম্পর্ক দৃঢ় করছে, তবে বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। ওয়াশিংটনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির অধ্যাপক হাসান আব্বাসের মতে, ভারত চায় না যে তালেবান এমন কোনো গোষ্ঠীকে প্রশ্রয় দিক যারা তাদের জন্য হুমকি হয়ে উঠবে। একই সঙ্গে এটি পাকিস্তানকে চাপে রাখার একটি কৌশলও। কিন্তু ভারত শুধু তালেবানদের সাথে সম্পর্ক গড়েই থেমে নেই, তারা চাবাহার বন্দরের মাধ্যমে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনাও করছে, যা পাকিস্তানের গোয়াদার বন্দরের পাশে অবস্থিত। বাংলাদেশ পাকিস্তান পুরনো শত্রু, নতুন বন্ধু। অন্যদিকে অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মঞ্চেও নাটকীয় পরিবর্তন এসেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর ভারতে আশ্রয় নেন, আর বাংলাদেশের নতুন সরকার ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের দিকে এগিয়ে যায়। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সামরিক কর্মকর্তারা একে অপরের দেশে সফর করছেন, এমনকি সামরিক প্রশিক্ষণ নিয়েও আলোচনা হয়েছে। 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল, সেই দেশটি কিভাবে আজ পাকিস্তানের সাথে আবার বন্ধুত্বের দিকে এগোচ্ছে? এটি কি শুধুই কূটনৈতিক কৌশল, নাকি বৃহত্তর আঞ্চলিক পরিকল্পনার অংশ? দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক সমীকরণ ভারত ও পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নতুন মাত্রা দিচ্ছে। ভারত তালেবানদের সাথে সম্পর্ক উন্নত করছে, চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে চ্যালেঞ্জ জানাচ্ছে, আর পাকিস্তান নতুন মিত্র খুঁজছে। দক্ষিণ এই নতুন সমীকরণ কি দীর্ঘস্থায়ী হবে, নাকি এটি শুধু সময়ের একটি অস্থায়ী চাল? পরিস্থিতি প্রতিনিয়ত বদলাচ্ছে। একসময়ের শত্রুরা বন্ধু হচ্ছে, আবার পুরনো মিত্রদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এটাই কি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ? দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।